আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চেনা চোখে ও চেনা তুমি পার্ট 11। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আরিফ স্বাভাবিক উত্তর দিল, আমার ছোট বোন একটু বিপদে পড়ায় এখানে আশ্রয় নিয়েছি। লোকগুলা বলল, বোন তো ভালা কথা, এখানে কি তোমাগো দেখা তো বড় লোক ঘরে পোলাপান মনে হয়। কি এমন বিপদে পড়লে যে রাস্তায় ঘুমাইতেছ? তোমাকে তো আমার সন্দেহ লাগতেছে। তাদের কথার শব্দে ঘুম ভেঙে যায় মায়ার, হুড়মুড়িয়ে উঠে মায়া। সামনে অপরিচিত লোকজন দেখে মেয়েটা ঘাবড়ে যায়। তখন আরিফদের সামনে যারা এসেছিল তাদের ভেতর একজন এই এলাকার মেয়র। মায়া ও আরিফ এখন তার বাসায় আছে। মায়াকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরিফ তার কি হয়। অপরিচিত লোক দেখে মায়া ভীতু হয়, ভয়ে কোনো প্রশ্নের জবাব দিতে পারেনি। এখন মেয়রের লোকগুলো গিয়েছে খানবাড়িতে আরিফের খোঁজ নিতে। আরিফ আসলে খানবাড়ির ছেলে কিনা তা জানতে। মেয়রের লোকগুলো এসে জানালো আতিক খান অস্বীকার করেছে তার কোনো ছেলে নেই, যে ছিল সে নাকি মারা গিয়েছে। আরিফ মেয়রের বাড়ি একটি রুমে বন্দি ছিল। মেয়র সে ঘরে আসলেন। এই স্যামরা, তুমি না কইলা আতিক খান তোমার বাপ? হে তো মানা করলো তার নাকি কোনো পোলা নাই, মিশা কথা কইলা কেন তুমি? আরিফ দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, আতিক খান সত্যিই আমার বাবা। উনার সাথে আমার মন মালিন্য হয়েছে তাই এমন বলেছে হয়তো। যারে বাপ কইতাছে হে তো মানা করলো। তোমার কাছে কোনো প্রমাণ আছে আতিক খান তোমার বাপ? আরিফ একটু ভেবে উত্তর দেয়, আপনাদের বাসায় ফোন আছে? হ্যাঁ আছে। আমি বললাম আপনার ফোনটা দেন, আমি আব্বুকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি। মেয়র সাহেব মনে মনে কিছু ভাবলেন, বোঝা গেল। খানিক বাদে নিজের মুঠো ফোনটি এনে দিলেন আরিফকে। এবার নেও, ফোন করো। আরিফ মেয়র সাহেবের কাছ থেকে বারণ ফোনটি নিয়ে ফোন লাগালো আতিক সাহেবকে। প্রথম দুইবার ফোন ধরলেন না, তৃতীয়বারে ফোন ধরলেন। আরিফ বলল, হ্যালো আব্বু, আমি আরিফ। আব্বু বলল, ফোন রাখো, তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। আমি বললাম, হ্যালো আব্বু, হ্যালো, ফোন রেখো না, মায়া আমার সাথে আছে, আমরা দুইজনে এক জায়গায় ফেসে গিয়েছি। আব্বু বলল, মায়া তোমার কাছে মানে? আমরা মায়াকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি, মায়া তোমার সাথে কি করে? আমি বললাম, ওইসব পরে বলছি, তুমি আগে মেয়র চাচার সাথে কথা বলো। বলেই মেয়র সাহেবের দিকে ফোন এগিয়ে দিল আরিফ। মেয়র সাহেব বলল, সালাম খান সাহেব, গলা হইনে চিনতে পারছেন? ফোনের ওপাশে আতিক খানের গম্ভীর গলা শোনা গেল। জি, চিনতে পেরেছি। মেয়র সাহেব যখন থেকে জানতে পেরেছে আরিফ আতিক খানের ছেলে, তখন থেকে তার ব্যবহার বদলে গিয়েছে। কেমন রুদ ব্যবহার করছে, কথায় কথায় চিল্লাচিল্লি করছেন। ফজরের নামাজের পর বিচার ডেকেছে পুরো এলাকায়, সকলের সামনে নাকি বিচার হবে। আরিফ বুঝছে না কিসের বিচার, যখন তারা কোনো অপরাধী করেনি। মেয়র ও আতিক খান পুরনো দুশ্মন। দুশ্মনকে অপমান করার সুযোগ যেহেতু একবার মেয়র পেয়েছেন, সেটা কি করে হাতছাড়া করা যায়? সুযোগে অসৎ ব্যবহার করলেন মেয়র সাহেব। 5:45 ঠিক ফজরের নামাজের পর বিচার বসানো হলো। আরিফের মাথায় কিছুতেই ঢুকছে না, এসব বিষয় নিয়ে আবার বিচার বসানোর কি আছে? তারা তো কোনো উপকর্মে জড়িত ছিল না। এলাকার বড় মসজিদ প্রাঙ্গণে মসজিদের ইমাম সহ মেয়র সাহেব, আতিক খান ও হাফিজ খান, সাথে এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিরা আছেন সেখানে। আরিফও সেখানে আছে, তবে মায়া নেই। মায়া মেয়র সাহেবের বাসায়। পুরো অযৌক্তিক ও অর্থহীন এই বিচারটি। আরিফ বুঝতে পারছে শুধুমাত্র খানদের অপমান করার জন্য এইভাবে বিচারের নামে অপমানের আয়োজন করা হয়েছে। বিচারের ভেতর মেয়র সাহেব বারবার বলছিলেন, পুলা মাইয়া এমন রাইতে বেড়াইতে এমন এক লগে তাউন তো বালানা, তাই না ইমাম সাহেব? এখন ওগো বিচারটা কি হইতে পারে? আতিক খান ও মাহফিজ খান রাগে ফুসছে, কিন্তু কিছু বলতে পারছে না। তাদের এলাকার নিয়ম অনুযায়ী মসজিদের ইমামের কাছে বিচার আসলে সেখানে রাজনৈতিক দলের কেউ বিচার বাধা দিতে পারবে না, এমনকি হস্তক্ষেপ করতে পারবে না। বা রাজনৈতিক দলের বিচার মসজিদ কমিটি কেউ বাধা দিতে পারবে না। বিচারের ভেতর নানাভাবে খানদের অপমান করা হচ্ছে, তা সবাই মুখ বুঝে সহ্য করছেন হাফিজ খান। কিছু করার নেই তার। এত বছরের সম্মানের দেয়ালে মেয়রের একটি কথার পাথরের নিক্ষেপ তা ভেঙে যাচ্ছে। চোখ বুঝে সব সহ্য করছেন তিনি। মেয়র সাহেবের জবাবে ইমাম সাহেব বলেন, পুলা আর মাইয়ার যেহেতু এক লগে পাওন গেছে, হয়তোবা দুজনের আজকে এক্ষুনি বিয়া দেওয়ান লাগবো, নইলে দুজনের 80টা বেতের বাড়ি খাওয়ান লাগবো। ইমাম সাহেবের অবিচারে আরিফ সবার মাঝে চেঁচিয়ে উঠে বলে, ইমাম সাহেব, এটা আপনাদের কেমন বিচার? আপনারা কি আমাদের আপত্তিকর কোনো অবস্থাতে পেয়েছেন? না তো। সেখানে বিচার বসানো অন্যায্য, সেখানে আপনি শাস্তির কথা কিভাবে বলেন? আপনি না ইমাম, আপনার বিবেকে বাধা দিচ্ছে না অন্যায্য বিচার করতে? আরিফের কথায় গর্জে উঠলেন ইমাম সাহেব, এই বলা, তুমি আমার থেকে বেশি হাদিস কোরআন জানো? বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় শেখায়নি তোমার খান পরিবার? বেয়াদব ছেলে কোথাকার। এই ছেলের বিচার আমি করব না, একে নিয়ে যাও এখান থেকে। আতিক সাহেব চোখ বন্ধ করে দাঁতে দাঁত পিষে আরিফকে বললেন, আরিফ চুপচাপ বসো, উনি যা বলবে তাই হবে। আমি বললাম, কিন্তু আব্বু। আব্বু বলো, চুপচাপ বসো। আজ শুক্রবার, বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুম্মার নামাজের পর আরিফ ও মায়ের বিয়ে হবে। মায়া ও আরিফকে এখনো খান বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, তারা এখনো মেয়রের বাড়িতে। খান বাড়ির সকলে যখন এই ঘটনা জানতে পেরেছেন, স্তব্ধ হয়ে গেছে তারা। ইমাম সাহেব এমন বিচার কিভাবে করলেন? ইমাম বিচারের জন্য মোটা অঙ্কের টাকা খেয়েছেন, তা বিচারের ধরনের স্পষ্ট। আয়েশা বেগম যখন এই ঘটনা জানতে পেরেছেন, মরা কান্না জুড়ে বসেছেন তিনি। নিজের এইটুকু মেয়ের বিয়ে দিতে কিছুতেই রাজি হন না তিনি।
বারবার স্বামীর কাছে আবদার করতে থাকেন তার মেয়েকে ফিরিয়ে আনতে, কিন্তু এখানে যে আতিফ খানের কিছু করার নেই। পরিবারের লোকের সাথেও মায়াকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। খান পরিবারে এসব সহ্য করা ছাড়া আর কোনো কিছু করার সুযোগ নেই। সবাই সবকিছু মুখ বুজে সহ্য করছেন। আরিফের কবুল বলা শেষ, কিন্তু মায়া কিছুতেই কবুল বলছে না। কাজী সাহেব নানাভাবে মায়াকে কবুল বলতে বলছেন, কিন্তু মায়া বলছে না। কাজী সাহেব বলে, মা বলো কবুল। মায়া মুখ ফুলিয়ে বলে, না বলবো না। কেন কইবা না? ছোট্ট মায়া বলে, আমি জানি কবুল বললে বিয়ে হয়ে যায়। কাজী সাহেব বলে, এখানে তো তোমার বিয়ে হইতাছে না, কবুলটা কও। ছোট মায়া বলে, আমি আপনাদের মতো বড় লোকদের কেন বিয়ে করতে যাব? বলে আবার মুখ ফুলায় মায়া। কাজী সহ উপস্থিত মেয়র সাহেব ও তার স্ত্রী হালকা হাসলেন। মেয়েটা মনে করছে কাজী সাহেবের সাথে তার বিয়ে। কাজী বুঝিয়ে বললেন, মা আমি তোমার জামাই না, তোমার জামাই অন্য একজন, এখন কবুল কও। ছোট মায়া বলে, কই জামাইকে আগে দেখি। তুমি কবুল বলো, আমি তোমার জামাইকে লয়ে আইতাছি। মায়া বলে, না আগে নিয়ে আসুন। মায়া মানছে না দেখে আরিফকে আনা হয় সে ঘরে। আরিফকে দেখে আরো বেঁকে বসে মায়া। মায়া বলে, এটা তো আমার ভাইয়া, তোমরা আগে আমার জামাইকে নিয়ে আসো, তারপর আমি কবুল বলবো। আরিফ দাঁতে দাঁত পিষে ফিস ফিস করে বলে, কুত্তার বাচ্চা, আমি তোর জামাই, কবুল বল তাড়াতাড়ি। ছোট মায়া বলে, না না আমি বলবো না কবুল। আমি বললাম 1 মিনিটের ভেতর যদি কবুল না বলিস, চুল ধয়রা উঁচা করে একটা লাথি মেরে ময়লার ডামে ফেলে দিয়ে আসবো। আরিফের এমন ধমকে কাঁদো কাঁদো মুখ করে ফেলে মায়া। মায়া অশ্রু চোখে কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে, কবুল। করে কান্না করে। কাজী সাহেব বলে, আরেকবার কও। মায়া বলে, কবুল। কাজী সাহেব বলে, আবার কও। মায়া বলে, কবুল। সকলের অবস্থান তখন খান বাড়িতে। খান বাড়ি রীতিমতো যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। আরিফ সদর ঘরে ঠাই দাঁড়িয়ে আছে, আর যে যার মতো করে কথা শুনিয়ে একটা করে থাপ্পড় দিচ্ছে তার গালে। প্রতিবাদে আরিফ কিছু বলেনি, বলার মতো তো কিছু নেই তার কাছে। অপরদিকে হাফিজ সাহেবের বাড়িতে এসে সেন্সলেস হয়ে পড়ে যান তিনি। পরবর্তীতে ডাক্তার এসে তাকে স্যালাইন দিয়ে যান। এত মানুষের সামনে এভাবে অপমান হওয়া সে মেনে নিতে পারছে না। এখানে আরো একটা চ্যাপ্টার আছে, এটা আপাতত বাদ দেওয়া হলো, অন্য কোনো পর্বে সেটা পাবেন। অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে মায়া হারিয়ে গিয়েছিল অতীতের এক মহাগব্বরে। নিজের ভাবনায় হারিয়ে থাকা মায়ের দিকে আরিফ অনেকবার সময় তাকিয়ে রইল মুগ্ধ নয়নে। নিজের ভাবনার মাঝে তা হয়তো খেয়াল করলো না মায়া। এবার যে মায়ের ভাবনার সমাপ্তি ঘটাতে হবে। আরিফ চেয়েছিল আরেকটু সময় মুগ্ধ নয়নে মায়াকে আরেকটু গিলতে, তবে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আরিফ না চাইতে নিজের বাম হাত মায়ের চোখের সামনে নড়ালো। হ্যালো মিসেস খান। আরিফ হঠাৎ হাত ঘোরানোর জন্য ধর ফুরে উঠে মায়া বলে, আমি বললাম, আমাকে নিয়ে ভাবছিলি নিশ্চয়? মায়া বলল, হ্যাঁ না হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ নাকি না, কোনটা? মায়া বলল, কোনটাই না। আরিফ আবার কিছু বলার উদ্যোগ নিলে তার আগে মায়া প্রশ্ন করে, আচ্ছা আপনি কি এমন করেন যে আপনার বাসায় এতগুলো বডিগার্ড থাকে? সাধারণ মানুষের বাসায় তো এতগুলো বডিগার্ড থাকে না। যারা আন্ডারওয়ার্ল্ডের বা সরকারি উচ্চ কর্মকর্তা সাধারণত তাদের এমন বডিগার্ড থাকে, কিন্তু আপনি তো এই দুটোর একটাও না। বোকা ভঙ্গিমাই করা মায়ার চতুর প্রশ্ন আরিফে কিছুটা ভাবালো। আরিফ খানিকটা সময় নিয়ে জবাব দিল, সময় হলে জানতে পারবি। হঠাৎ কেউ আরিফের রুমে অফিস কক্ষে জোরে লাথি মারে। আরিফ মায়া হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে। কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছে আর চিল্লিয়ে বলছে, আরিফের বাচ্চা দরজা খোল। আরিফ বুদ্ধ হয়ে চিনতে পারলো কণ্ঠের মালিককে। আরিফ একটু উচ্চ শব্দে বলে উঠল, আরে অন্ধ, দরজা খোলায় আছে, ভিতরে ঢোক। পাগলের মতো দরজা ঠেলে দ্রুত পায়ে অফিস রুমে ভিতরে প্রবেশ করলো। মায়া ঘাড় ঘুরিয়ে দেখে বাসার সেই ছেলেটা রিক। রিক আরিফের সামনে এসে বলে, কুত্তার বাচ্চা, আমার বাইক কই? আমি বললাম, তোর বাইক আমি কিভাবে জানবো? রিক বলল, তুই আমার বাইকের সাথে কি করছস? আমি বললাম, আমাদের বাসার পিছনে ওই ফরেস্টটাতে নিয়ে জ্বালিয়ে দিয়েছি। রিক বলল, আরিফের বাচ্চা, তোর আজকে খবর আছে। আমি বললাম, কয়টা খবর ভাই? আমাকেও বলেন, আমিও দেখবো আমার খবর। আচ্ছা কোন চ্যানেলে দেখাবে? রিক। পুরো নাম রিক জেমস। মা বাবা ভাই বোন বলতে কেউ নেই তার, সম্পূর্ণভাবে এতিম। বাবা ছিলেন আমেরিকান, মা ছিলেন বাংলাদেশি। রিকের বাবা রিকের যখন 5 বছর বয়স তখন তার মাকে ছেড়ে চলে যায়, বিয়ে করে অন্য নারীকে। যদিও রিকের বাবা ও মায়ের লাভ ম্যারেজ ছিল, বিয়ের 6 বছরের মাথায় রিকের মায়ের উপর থেকে মোহ কেটে যায় রিকের বাবার। অন্য নারী রূপে আটকে যান তিনি, ছেড়ে চলে যান রিকের মাকে। রিকের মা বহু কষ্টে আমেরিকায় কাজ করে পেলে পুষে বড় করেছে রিককে। রিকের যখন 12 বছর বয়স তখন তার মা মারা যায় বলতে সুসাইড করেন। আরিফ ও রিকের দেখা কিছুটা অপ্রত্যাশিত ভাবে, আবার কিছুটা পরিকল্পিত ভাবে। সেন্টামনিতে আজ মায়ের 4র্থ দিন। আরিফের বাসার নাম সেন্টামনি ছিল। দেখতে দেখতে পার হয়ে গেছে 4টা দিন। আরিফের বাসার পরিবেশ সম্পর্কে বেশ ধারণা হয়েছে মায়ের। সেন্টামনি রিক ও আরিফের নামে বেশ ভালো বন্ধু, বলতে গেলে ভাইয়ের মতো। তাদের পার্সোনালিটি কিছু এক আবার অনেকটা ভিন্ন। একে অপরের সাথে লেগে থাকে সারাদিন, আবার একে অপরের জন্য জান দিয়ে দিতেও প্রস্তুত। দুজনেরই পছন্দের প্রাণী বিড়াল। বাসায় ব্রাউন ও ব্ল্যাক কালারের মিক্স একটি বিড়াল আছে, নাম পিকু। রিক আর আরিফের বেশ আদুরের। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল মায়া। আরিফ ও রিকের অভ্যাস ফোন ঘাটবে আর খাবে।
অভ্যাস মাফিক ফোন ঘাটছে আর খাচ্ছে। ফোন স্ক্রল করতে করতে কোনো কিছু তার সামনে আসলে সে তার ফোন আরিফের দিকে ধরে বলে, কুত্তার বাচ্চা, এটা তুই করছস? আরিফ মুখের খাবারটুকু গিলে উত্তর দেয়, কেন, কোনো প্রবলেম? রিক বিরক্ত বোধ নিয়ে বলে, ফাক আরিফ, সবসময় বলদের মতো কাজ করস কেন? ফাক ব্রো। রিকের কথায় তেমন কিছু মনে হলো না আরিফের। আরিফ স্বাভাবিক ভঙ্গিমায় বলে, ফা ইউ টু ব্রো। মায়া বলে, ফা ইউ মানে কি? মায়ের এমন কথা আরিফ ও রিকের গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম। আরিফের বোধহয় গলায় খাবার আটকে গেছে। আরিফ কাছে থাকে আর এক হাত মাথায় হাত দিতে থাকে। মায়া তাদের দুজনের দিকে পাকা হেসে তাকিয়ে থাকে। তার ভঙ্গিমা এমন, সে কি এমন বলছে যে আরিফ ও রিকের এই অবস্থা? আরিফ অনেক কষ্টে নিজের কাছে থামিয়ে রিকের উদ্দেশ্যে বলে, বলেন ভাই সাহেব, ফা ইউ মানে কি? রিক মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়াও তার দিকে বোকা চোখে তাকিয়ে থাকে। রিক এখন এই মেয়ের এমন প্রশ্নের জবাব কিভাবে দেয়? এটার মানে কি আদৌ কি বলা সম্ভব কারো পক্ষে? তবু কিছুটা সময় নিয়ে রিক গলা পরিষ্কার করে বলে, ফা ইউ মানে হলো ফাঁকা জায়গা বা জায়গা চাওয়া বা দূরে যেতে বলা। আমরা বলি না দূরে যাও, এটার মানে ফা ইউ। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।